এবং উনি বলছেন যে দেখ কেমন লাগে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়েছিলেন কার্যত, কোনো পাত্তাই দিতেন না সেই মমতাকে আজ হুমায়ুন কবির অফার দিচ্ছে। একবার ভেবে দেখুন, সুরেন্দ্রনাথ কলেজে যে ঘটনাটা ঘটেছে কলকাতায়, সেখানে এসি রুমওয়ালা বেডরুম রয়েছে, বাবা ছেলে একসাথে ছাত্র রাজনীতি সেখানে করছেন। আমার ব্যক্তিগত মতামত, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ ব্যানার্জি যদি দল বদল হয় তবে উনি প্রথম ব্যক্তি হবেন যিনি দলটা বদল করবেন। তার কারণ একটাই, ইনি অতীতে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলেন, তাদের এত ভুরি ভুরি 200-র ওপরে বিধায়ক ছিল, সাংসদ সংখ্যা প্রায় 27-28, সেই সময়ও এই সুদীপ বিজেপিদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেছিলেন। সামনেই বাদল অধিবেশন রয়েছে, এই বাদল অধিবেশনের প্রাককালে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদেরকে দলে নেওয়ার পেছনে না বিজেপি একটা অঙ্ক কষে রেখেছে। সেই অঙ্কটা হলো, আপনারা জানেন কিছুদিন আগে ডিলিমিটেশনের কথা উঠেছিল, কিছুদিন আগে এক দেশ এক ভোটের কথাও উঠেছিল, কিচ্ছু করতে পারেনি বিজেপি, কারণ একটাই, সংঘবদ্ধ বিরোধিতা চলেছিল, সেটা আজ আর হবে না। প্রায় 60 জন, তাদের মনে হয়েছে আমাদের যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিকে যদি আমরা ঢাকতে চাই তবে আমাদের কিন্তু আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশায় কিন্তু থাকলে হবে না। ঋতব্রতই এখন ভরসা। আর ঋতব্রত বাঁচাতে গেলেন সন্দীপনকে নাকি নিজের আখের গোছাতে গেলেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। সন্দীপন সাহা, নাম তো সুনা হি হোগা। এখন সন্দীপন সাহাকে বাঁচাতে চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে আপনারা ভাবছেন ঋতব্রত, সন্দীপন, এদের কথা কেন বলছি? আসলে ঘটনার ঘটা শুরু হয়েছে প্রিয়াঙ্কা টেবরিওয়াল বলে একজন বিজেপির নেত্রী রয়েছেন, যিনি এন্টালি থেকে দাঁড়িয়েছিলেন বিধানসভা কেন্দ্রে। তিনি জিততে পারেননি যদিও, কিন্তু নেতাকর্মীদের নিয়ে যিনি জিতেছেন সেই সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কেন বিক্ষোভ দেখিয়েছেন? কারণ তারা ক্রমশই যেন বিজেপিতে ঢোকার একটা পথ খুঁজছেন, কোনো না কোনো রকমভাবে তারা বিজেপিতে চলে গেলেই যেন বেঁচে যান। কিন্তু বিজেপির আদি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আসতে দিতে নারাজ। এখন প্রতিবাদে নাকি অন্য কোনো কারণে গিয়েছেন ঋতব্রত, সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। কারণ ঋতব্রত অঙ্ক কষে চলেন, আপনারা জানেন। রীতিমতো ইনি অঙ্ক কষে তৃণমূল দলটাকে এতগুলো ভাগে বিভক্ত করেছেন। আজ যখন প্রশ্ন উঠছে যে আসল তৃণমূল কারা, তৃণমূলের লোগোটা কারা পাবেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা দল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, কার্যত দোলাচলময় একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবং অভূতপূর্ব পরিস্থিতি, যেটা মহারাষ্ট্রে হয়েছিল। একনাথ শিন্দে, আপনারা হয়তো জানেন, তার নাম মনে আছে আপনাদের। একই রকম একদম সেম টু সেম পরিস্থিতি পশ্চিমবঙ্গে কিন্তু হতে চলেছে আগামী ভবিষ্যতে। এখন ঋতব্রত এখানে কেন গেল? এই সন্দীপনের বাড়িতে একটা বার্তা দিতে গেলেন তিনি। আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই যে বার্তা, সেটা হলো, আজকে যখন কর্মীরা মার খাচ্ছে, বিধায়কেরা অ্যারেস্ট হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র একটা ফোন কলও করছেন না, পাশে থাকা তো দূরের কথা, ফোন কলই আসছে না, সান্ত্বনাই আসছে না। সুতরাং তার ওপরে কিভাবে ভরসা করবেন সেই বিধায়কেরা যারা এতদিন ধরে দুর্নীতি করেছেন? এই অপর দিকে রয়েছে ঋতব্রত, যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন 2-3 বার এই মুখ্যমন্ত্রী হওয়ার পরে। সুতরাং অন্যান্য যারা বিধায়ক রয়েছেন প্রায় 60 জন, তাদের মনে হয়েছে আমাদের যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিকে যদি আমরা ঢাকতে চাই তবে আমাদের কিন্তু আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশায় কিন্তু থাকলে হবে না। ঋতব্রতই এখন ভরসা। আর ঋতব্রত বাঁচাতে গেলেন সন্দীপনকে নাকি নিজের আখের গোছাতে গেলেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেস আজ কার্যত পঙ্গু হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সাংসদ যারা রয়েছেন লোকসভায় এবং রাজ্যসভায় উভয় ক্ষেত্রেই ভরাডুবি লক্ষ্য করা যাবে তাদের। যতগুলো সাংসদ রয়েছেন তার মধ্যে গুটি কয়েকজন হয়তো তৃণমূল কংগ্রেসে থাকবেন। তারও কারণ রয়েছে, যত প্রতিবেদন এগোবে আপনারা বুঝতে পারবেন কয়েকশো কোটি টাকার মালিক হচ্ছে এই তৃণমূল কংগ্রেস দল। সুতরাং কেনই বা তারা দলে থাকবেন না? দলের অভ্যন্তরের পয়সা দিয়ে এনজয়মেন্ট করা যাবে, যাবতীয় রকমের কর্মসূচির মধ্যে থেকে কিছু কিছু টাকা খাওয়া যাবে,
এইভাবে করে চালানো যেতে পারে, কিন্তু একেবারে বিজেপিতে যাওয়া সেটাও কিন্তু সম্ভব নয়। বিজেপি দল মুড়ি মুড়কির মতো আর 2021-এর মতো তৃণমূল কংগ্রেসের একটি নেতাকেও নেবেন না। এখন একটা খবর উঠে এসেছে, তৃণমূল সাংসদ প্রায় ওই ধরুন 18 জন সাংসদকে ফোন করেছেন বিজেপির একজন নেতৃত্ব, মানে সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বলা চলে, এমনটাই একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন। সূত্রের খবর এমনটাই রয়েছে। ফোন করে করে ভয় দেখানো হচ্ছে, আবার লোভও দেখানো হচ্ছে, অর্থাৎ ভয় যোগ লোভ, মানে ফিয়ার অ্যান্ড গ্রিড, এই দুটো মিলেমিশে একাকার করে আজ সাংসদদেরকে বিজেপি টানতে চাইছে। এখন আপনারা ভাবছেন এই তো কয়েকদিন বাদে 29 সালে রয়েছে লোকসভা ভোট, তো এই কিছুদিনের ব্যবধানের জন্য কেনই বা এত তোড়জোড় চালাচ্ছেন বিজেপি, কেনই বা তারা তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে টানছেন? এর মধ্যেও একটা যুক্তি রয়েছে এবং বিজেপির অভ্যন্তরের একটা ট্যাকটিক্স রয়েছে। সেটা হলো কি, যে আজ যদি 18 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান বিজেপিতে, তবে দাঁড়িয়ে আর কোনো জটিলতা থাকবে না। কীরকম জটিলতা? আপনাদের এর আগেও বলেছিলাম যে আজ যখন রাজ্যে ঋতব্রত দলবদল করছেন, তাকে দল থেকে তাড়িয়ে দিচ্ছেন মমতা, তখন দাঁড়িয়ে তিনি বিরোধী দলনেতা হচ্ছেন, কিন্তু তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা যাচ্ছে না। তার কারণ একটাই, যে উনি 2/3 বিধায়ক নিয়ে তবে দাঁড়িয়ে দলটাকে ছেড়েছেন। একই রকম পরিস্থিতি লোকসভাতেও, যদি আপনি 2/3 এমপি নিয়ে দল ছাড়তে পারেন বা তাদেরকে নিয়ে অন্য একটি দলে যান, তবে দাঁড়িয়ে ওই দল আপনার হয়ে গেল, ওই সিম্বল আপনার হয়ে গেল, এমন কিন্তু আইন রয়েছে। সুতরাং দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হবে না। এই যে একটা উদাহরণ দিই আপনাদের, জ্বলন্ত উদাহরণ, আপনারা দেখেছিলেন একজন সাংসদ ছিলেন যিনি ডেটা প্যাক নিয়ে কথা বলেছিলেন এক সময়, যে 28 দিনের ডেটা প্যাক বলা হয়, আর ওই 30 দিন কেন হয় না? এই 2 দিন করতে করতে তো 1 মাস হয়ে যায় 1 বছরে, তার মানে 1 মাসের টাকাটা আপনারা মেরে দিচ্ছেন। সেই যিনি ব্যক্তি ছিলেন, যিনি ডমিনোজ বা পিৎজা হাট যে রয়েছে, সেই পিৎজা ডেলিভারি বয়দের জন্য গর্জে উঠেছিলেন, সেই ব্যক্তির কথা বলছি, রাঘব চাড্ডা। উনি বিজেপিতে যখন যোগ দিয়েছিলেন, সেই সময় উনি 2/3 সাংসদদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই একই পরিস্থিতি আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদদের ক্ষেত্রেও হবে। আপনারা সময় যত এগোবে ততটাই কিন্তু বুঝতে পারবেন। আপনারা জানেন সামনেই বাদল অধিবেশন রয়েছে। এই বাদল অধিবেশনের প্রাককালে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদেরকে দলে নেওয়ার পেছনে না বিজেপি একটা অঙ্ক কষে রেখেছে। সেই অঙ্কটা হলো, আপনারা জানেন কিছুদিন আগে ডিলিমিটেশনের কথা উঠেছিল, কিছুদিন আগে এক দেশ এক ভোটের কথাও উঠেছিল, কিচ্ছু করতে পারেনি বিজেপি, কারণ একটাই, সংঘবদ্ধ বিরোধিতা চলেছিল, সেটা আজ আর হবে না। একদিকে যেমন ডিএমকের সাপোর্ট বিজেপি নেবে, অপরদিকে তৃণমূলেরও সাপোর্ট নেবে। ফলস্বরূপ একটা নাম্বার আসবে বিজেপির, যে তারা সেই সময় বিলটা পাশ করাতে পারবেন। প্রতিবেদন যত এগোবে ততটাই আপনাদের সামনে সেটা কিন্তু স্পষ্ট করব। তার আগে বলে রাখি, যারা যারা দলবদল করবেন না তাদের নামগুলো একবার বলার চেষ্টা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মালা রয়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজেদা আহমেদ, আর ওইদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনারা নাকি এক্সেপশন হবে। একটা আনন্দবাজারের পেইড প্রতিবেদন দেখছিলাম, তারা সেটাতে পয়সা নিয়ে থাকে, তো সেখানে তাদের এমনটাই বক্তব্য রয়েছে, এনারা দলবদল করবে না। আমার ব্যক্তিগত মতামত, এই সুদীপ ব্যানার্জি যদি দলবদল হয়, তবে উনি প্রথম ব্যক্তি হবেন যিনি দলটা বদল করবেন। তার কারণ একটাই, ইনি অতীতে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলেন, তাদের এত ভুরি ভুরি 200-র ওপরে বিধায়ক ছিল, সাংসদ সংখ্যা প্রায় 27-28, সেই সময়ও এই সুদীপ বিজেপিদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেছিলেন। আজ তো আর সেই পরিস্থিতি নেই। সেই সুদীপ ব্যানার্জিকে দেখা যায়নি যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে ইনি ভেতরে ভেতরে ইনি প্রথম ব্যক্তি যিনি যোগাযোগ করে রেখেছেন। আবারও একটা বৈঠক এই কারণেই মমতা রেখেছেন, যে বিধানসভা তো গেল, এবার যেন লোকসভাটা না যায়। সে কারণে আপনারা জানেন জেলায় জেলায় অ্যারেস্ট হয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যারা রয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা যেতে না যেতেই তার সিদ্ধান্ত তিনি বলে দিলেন যে আমরা আর ওই পদ রাখবো না। মানে যত রকমের পদ রয়েছে, তাদের বিভিন্ন রকমের সেল রয়েছে। আপনারা জানেন যুব থেকে শুরু করে মহিলা, তারপরে
ওই সংখ্যালঘু, মতুয়া, রাজবংশী বিভিন্ন রকমের সেল রয়েছে, সব কিছু আজ ভেঙে চুরমার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে একজন যখন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি হন, তার স্কুটার থেকে কীরকমভাবে যেন 1 বছরের মাথায় একটা ফরচুনার গাড়ি হয়ে যায়, একটা ফরচুনার না হলেও স্করপিও তো হয়েই যায়। তো এই তৃণমূল আজ কিন্তু কার্যত ভেসে গিয়েছে, জলে ভেসে গিয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি আপনাদের বলছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। এনাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছেন। কার্যত অরিজিনাল টিএমসি কারা, এইটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যে প্রতিষ্ঠা করলো একটি দলকে, তাকে নিয়েই আজ সংশয় তৈরি হয়েছে যে তিনি কি আদেও দলের নেত্রী, তিনি কি সেই ব্যক্তি যিনি এই লোগোটা তৈরি করেছিলেন। এখন লোগোটাও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের কাছ থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন একটা বড়সড় প্রশ্ন উঠেছে, 500 থেকে 700 কোটি টাকার প্রশ্ন, 1-2 টাকার প্রশ্ন নয়। কারণ আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস প্রচুর পরিমাণে চাঁদা পেয়েছিলেন, প্রচুর পরিমাণে ডোনেশন, ইলেকশন বন্ড পেয়েছিলেন। সেই অঙ্কটা আপনারা শুনলে যদি একটুখানি বেশি অবাক হয়ে যান, তবে কিন্তু আমার কিছু করার নেই। দেখুন 2024 থেকে 25 অর্থবর্ষে দাঁড়িয়ে 219.35 কোটি টাকা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2023 থেকে 2024 অর্থবর্ষে 646.39 কোটি টাকা পেয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2022 থেকে 2023 পর্যন্ত 333.45 কোটি টাকা পেয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2021 থেকে 2022 পর্যন্ত 545.74 কোটি টাকা পেয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2020-21 দাঁড়িয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছিল 132.53 কোটি টাকা। তার কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 2019 সালে সাংসদ সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছিল, বিজেপি প্রায় 19টার কাছাকাছি সিটও পেয়ে গিয়েছিলেন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা 132 কোটি টাকা সেই সময় পেয়েছিলেন, যখন তাদের ক্ষমতা যায় ভাব। যখন 2021-এ তারা এতগুলো সিট পেলেন, 200-র বেশি, সে তার পরবর্তীতে দেখা যাচ্ছে 545 কোটি টাকা তারা সেখানে পেলেন, আর 23-24-এ 646 কোটি টাকা। এই যে কোটি কোটি টাকা যেগুলো ইলেকশন কমিশনকে দেওয়া তথ্য, এই দেওয়া তথ্য আর না দেওয়া তথ্য তো কতগুলো রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন হাজার হাজার কোটি টাকা এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখনও রয়েছে। একবার ভেবে দেখুন, সুরেন্দ্রনাথ কলেজে যে ঘটনাটা ঘটেছে কলকাতায়, সেখানে এসি রুমওয়ালা বেডরুম রয়েছে, বাবা ছেলে একসাথে ছাত্র রাজনীতি সেখানে করছেন। একবার আপনি ভাবুন, এত লক্ষ লক্ষ টাকা একজন সাধারণ নেতা যদি এইভাবে চুরি করে থাকেন, যে তিনি ভুলে গেলেন দুটা সুটকেস ভর্তি টাকা উনি ভুলে গিয়েছেন। কেন আমি বলছি ভুলে গিয়েছেন? সেই টাকাগুলোতে উইপোকা ধরে গিয়েছে, এবং সেটা ভুলে যাওয়া নয়তো কি, আপনি টাকা রেখেছেন, টাকাটা ভুলে গিয়েছেন, মানে অনেক দিন ধরে টাকাটা ছিল, আমাদের ধরে নিতে হবে। যদি টাকার মধ্যে যদি এই রকম ধরনের অবস্থা হয়ে যায়, টাকার উইপোকা যদি ধরে যায়, তবে আমাদের ধরে নিতে হবে টাকাটা অনেক দিন ধরে সেখানে আছে, তার মানে সেটাকে নিতে ভুলে গিয়েছিল তৃণমূলের নেতা। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কত পরিমাণে টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে রয়েছে। সে কারণেই তো 60 জন বিধায়ক ভয় পেয়ে ঋতব্রতর শরণাপন্ন হয়েছে। আপনাদের 18 জন সাংসদদের কথা বলছিলাম। জগদীশ রায় বাসুনিয়া, এই জগদীশ রায় বাসুনিয়া যিনি রয়েছেন, তার নেতৃত্বেই কিন্তু যারা বিক্ষুব্ধ এমপি রয়েছেন, বা যে এমপিগুলো এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ধরছে না, গাড়ি খারাপ হয়ে গিয়েছে বলে মিটিংয়ে যাচ্ছে না, সেই সাংসদদের কথাই বলছি। তাদের নাম্বার এখন 20-তে দাঁড়িয়েছে। এর মধ্যে কাকলি ঘোষ দস্তিদার রয়েছে, অসিত মাল রয়েছে, যারা ক্রমশই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আর ধরতে চাইছেন না। আর আপনাদের কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিলাম ডিলিমিটেশনের কথা, এবং 1 ভোট 1 নেশনের কথাও বলেছিলাম। তো নাম্বারটা এবার একটু বলে রাখি আপনাদের, যে বিজেপি 240টা বিজেপির এমপি রয়েছে, এই মেম্বার অফ পার্লামেন্ট। তো 240টা দিয়ে তো আর আপনি সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছেন না, ম্যাজিক ফিগার ছুঁতে পারছেন না। ওই যখন আপনি 1 নেশন 1 ভোট যেটা করবেন, এক দেশ এক ভোট, সেটা করতে গেলে ম্যাজিক ফিগার ছুঁতে হবে। সে কারণে তৃণমূলের 20 জন সাংসদ ভাঙিয়ে নিয়ে যাওয়া হবে, আর ওই দিক থেকে সংখ্যাটা দাঁড়াবে তাহলে 260।
এবার ম্যাজিক ফিগার হলো 272। আপনারা ভাবছেন আরও 12 জন সাংসদদের কোথায় পাবে বিজেপি। দেখুন এই 12 জন ডিএমকে, খবর উঠে আসছে ডিএমকে থেকেই এই 12 জনকে নেওয়া হতে পারে বলে খবর উঠে আসছে। আর বিজেপি 12 জন জোগাড় করে ফেলবে, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন। এটা হবেই, ওয়ান নেশন ওয়ান ভোট এবং ডিলিমিটেশন আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন। বাদল অধিবেশন আসছে। তো এখন আবার একটা নতুন ট্রেন্ড চলছে, কিছু আমরা করতে পারছি না, জানেন তো, মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের কাজ করতে পারছি না, আর আমাদের কাছ থেকে কোনো পারমিশন, সিগনেচার কিছুই নেওয়া হচ্ছে না, তাই একটুখানি অপমান বোধও হচ্ছে। সে কারণে আমরা ওই মেয়র পদগুলো ছেড়ে দিচ্ছি। এই তো ঘটনার ঘন ঘটা চলছে। আজ বিধাননগরের মেয়র কিন্তু অলরেডি রিজাইন করে দিয়েছে এবং তিনি হলেন কৃষ্ণা চক্রবর্তী, যিনি রীতিমতো কেঁদেই ফেলেছেন। কাঁদো কাঁদো মুখ নিয়ে তিনি ছেড়ে দিলেন, যদিও ইনি কিন্তু উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে ইনি উপস্থিত ছিলেন, কিন্তু ইনি কাঁদতে কাঁদতে সেই রিজাইন করলেন। আর অনেকেই বলছেন এটা বোধহয় সেই আর্তনাদ, না খাওয়ার আর্তনাদ। এতদিন ধরে তো খেয়েছেন, অনেকগুলো নাকি সেখানে প্রপার্টি করেছেন। এই কৃষ্ণা চক্রবর্তী বলে যে মহিলাটি রয়েছে, বিধাননগরে প্রচুর পরিমাণে তার নির্মাণ রয়েছে, যে সেটা বৈধ না অবৈধ পরবর্তীতে সেগুলো বেরিয়ে আসবে। ববি হাকিম আপনারা জানেন, তিনিও রিজাইন করেছে, তিনিও কাঁদো কাঁদো মুখ নিয়ে নমস্কার করছেন, এমন একটা ভাব যেন তিনি শেষ যাত্রা, তার শেষ যাত্রা হচ্ছে। রাজনৈতিকভাবে তো শেষ যাত্রা বটেই। তো হুমায়ুন কবির এখন একটা খবর উঠে আসছে, এই হুমায়ুন কবির যার কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, আপনারা শুনেছেন হয়তো 1000 কোটি টাকা বলে, তিনি কিন্তু মুসলিমদের ভরসা জিতেছেন। রেজিনগর এবং আরও ভরতপুর 2 জায়গা থেকেই ইনি জিতেছেন। তো সেই 2 কেন্দ্রে জেতা এই হুমায়ুন কবির আজ কার্যত কি দিন এলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনি অফার করছেন যে ইনি মমতা বন্দ্যোপাধ্যায় তো এতবারের সাংসদ, বিধায়ক, 10 বারের রেলমন্ত্রী ছিলেন, তো এনাকে আমি আহ্বান জানাচ্ছি, আমার রেজিনগর সিট রয়েছে সেখানে আমি তাকে লড়তে দিতে চাই, মানে আমার সিটটা ওনাকে দিতে চাই। আমি কেন দিতে চাই, কারণ উনি একজন সাবলীল নেত্রী বটে, আর এটা মকারি করেই বলছেন, আয়রানি করেই বলছেন, এবং উনি বলছেন যে দেখ কেমন লাগে। যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়েছিলেন, কার্যত কোনো পাত্তাই দিতেন না, সেই মমতাকে আজ হুমায়ুন কবির অফার দিচ্ছে। একেবারে অভূতপূর্ব একটা পরিস্থিতি বললাম আপনাদের। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে ইতিহাসে কখনো হয়নি। এই রাজনৈতিক পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে একটা দলের লোগো, সেই দল কার্যত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, লোগোটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। আর এখন তো শোনা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা দলের রয়েছে, সেই 1000 কোটি টাকাও হয়তো ঋতব্রত নিয়ে নিতে পারেন, কিন্তু সেটা তবেই সম্ভব যদি 7 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক উভয়কেই অমান্য করেন, তবেই সম্ভব। কিন্তু একবার ভেবে দেখুন মমতা দেবীর পরিস্থিতিটা কি হলো। এই গরমের মধ্যে উনি প্রচার করেছেন, লক্ষ লক্ষ টাকা উনি দিয়েছেন বিধায়কদের। কেন? কারণ বিধানসভায় লড়তে গেলে ফ্ল্যাগ ফেস্টুন কিনতে হয়, সভা করতে গেলে মাইক সিস্টেম লাগে, আপনি বিরিয়ানির প্যাকেট খাওয়ান, আপনি মাংস ভাত খাওয়ান, কত রকমের মিষ্টির প্যাকেট দেন। তো এই যে কত কোটি কোটি টাকা খরচা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে সভা করেছেন, যদিও তার অতটা কিছু পরিশ্রম আছে বলে তো মনে হয় না। এসি গাড়িতে চড়ে গিয়েছেন, আর সেখানে গিয়েও মঞ্চের ওপরেও তার জন্য ভিআইপি ট্রিটমেন্ট থাকতো, অর্থাৎ ওই কুলার সিস্টেম রাখা হতো, কিছু ক্ষেত্রে এসি পর্যন্ত থাকতো। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটা অভূতপূর্ব পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আগামীতে কি হয়, তার পদক্ষেপ কি থাকে, এই এতদিনের নেত্রী, উনি 15 বছর রাজত্ব করলেন ঠিকই, তবে তার আগে তো উনি বিরোধী নেত্রীই ছিলেন। এখন দেখা যাক কতটা কি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবটাই বাংলার মানুষের তা কিন্তু নজর রয়েছে সেই দিকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।